নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ মামলুক তথা দাস রাজবংশ সম্পর্কে জানব। এই রাজবংশ কিভাবে গড়ে উঠেছিল, তাদের কীর্তি কী ছিল এবং তারা ভারতের ইতিহাসে কী ভূমিকা রেখেছিল, সেই সব কিছুই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। দাসবংশের সূচনা। দাসবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। প্রথমে তিনি গুরগান রাজা মোহাম্মদ ঘুরির দাস ছিলেন, কিন্তু তার বুদ্ধিমাত্রা ও দক্ষতার জন্য মোহাম্মদ ঘুরি তাকে সেনাপ্রধান করেন এবং ভারতের বিজিত অঞ্চলগুলির শাসনভার তার উপর অর্পণ করেন। এরপর 1206 সালে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন নিজেকে স্বাধীন নরপতি রূপে ঘোষণা করে। এইভাবেই দাসবংশের যাত্রা শুরু হয়। তার শাসনামলে দিল্লিতে কোতউল ইসলাম মসজিদ এবং আজমিরে আড়াই দিনকা ঝোপড়া তৈরি হয়েছিল। এছাড়াও বিখ্যাত কুতুব মিনার নির্মাণের কাজও শুরু হয়, যদিও তিনি পুরো মিনারটি সম্পূর্ণরূপে তৈরি করতে পারেননি। কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসার মাত্র 4 বছরের মাথায় 1210 সালে চৌগান বা পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ দিল্লির সিংহাসনে বসেন, কিন্তু তিনি একজন অযোগ্য শাসক ছিলেন। এই অযোগ্যতার সুযোগ নিয়ে ইলতুৎমিশ আরাম শাহকে ক্ষমতাচ্যুত করে নিজে দিল্লির সিংহাসনে বসেন। ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের কৃতদাস ও জামাতা। তিনি প্রথম জীবনে স্যার ই জাহানদার বা রাজকীয় দেহরক্ষী পদে নিজের কর্মজীবন শুরু করেন, কিন্তু তার যোগ্যতা দেখে কুতুবুদ্দিন আইবক তাকে বদায়ুনের শাসনকর্তা নিয়োগ করেছিলেন। ইলতুৎমিশ সিংহাসনে বসার পর যে সমস্যাগুলি দেখা দিয়েছিল সেগুলি হল: প্রথম, নাসিরউদ্দিন কুবাচা সিন্ধু প্রদেশে নিজেকে স্বাধীন নরপতি হিসাবে ঘোষণা করে। দ্বিতীয়, গজনির শাসক তাজাউদ্দিন ইলদিজ ভারতের উপর নিজের সার্বভৌমত্ব দাবি করে। তৃতীয়, বাংলার খিলজি শাসনকর্তা আলিবর্দান দিল্লির কৃতিত্ব অস্বীকার করে প্রকাশ্যে বিদ্রোহ করে। আর এইসব বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জলোরা, রথম্বর, আজমের, গোয়ালিয়র ইত্যাদি স্থানে রাজপুতরা ক্ষমতা দখল করে নেয়। এবার আমরা দেখব কিভাবে ইলতুৎমিশ এইসব সমস্যাগুলির সমাধান করেছিলেন। প্রথম, 1215 সালের তারায়ণের তৃতীয় যুদ্ধে তাজাউদ্দিন ইলদিজকে পরাজিত করেন। দ্বিতীয়, 1226 সালে তিনি নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করে সিন্ধু এবং পাঞ্জাবের উপর আধিপত্য বিস্তার করেন এবং বাংলার বিদ্রোহী নবাব আলিবর্দানকেও পরাজিত করেন। এইসব ছাড়াও তার রাজত্বকালে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনাটি হল মঙ্গল সেনানায়ক চাঙ্গেজ খান ভারত আক্রমণ করেন। চাঙ্গেজ খান খিবা শাসনকর্তা জালালউদ্দিন মাংবিরুনিকে অনুসরণ করে সিন্ধু অঞ্চলে এসেছিলেন। ইলতুৎমিশ তার শাসনকালে সিন্ধু, পাঞ্জাব, মুলতান, রথম্বর, আজমের, সম্ভর, নাগর, গোয়ালিয়র পুনরায় নিজের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। 1236 সালে ইলতুৎমিশ মারা যান। ইলতুৎমিশের মৃত্যুর পর তার পুত্র রুকুউদ্দিন ফিরোজ সিংহাসনে বসেন, কিন্তু তিনি মাত্র কয়েক মাসই শাসন করতে পেরেছিলেন। এরপর পরবর্তী শাসক হন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। যদিও তার শাসনকাল ছোট ছিল, তবে তিনি তার সাহসী নেতৃত্ব এবং ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন। তবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে তিনি ক্ষমতা হারান এবং নিহত হন। যদি তোমরা রাজিয়া সুলতানের সাথে কী হয়েছিল সেটি জানতে চাও, তাহলে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। ওই ভিডিওতে আমরা রাজিয়া সুলতানার পুরো জীবন কাহিনী নিয়ে আলোচনা করেছি। এবার আমাদের টপিকে ফিরে আসা যাক। রাজিয়া সুলতানার পর আরাম শাহ, মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ ইনারা দিল্লি সিংহাসনে বসেছিলেন, কিন্তু ইনারা ভালোভাবে শাসনকার্য পরিচালনা করতে পারেননি। এক কথায় বলতে গেলে ইনারা ছিলেন অযোগ্য শাসক। এদের পর দিল্লি সিংহাসনে বসেন গিয়াসউদ্দিন বলবন। নাসিরউদ্দিন মাহমুদের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন দিল্লি সিংহাসনে বসেন। তিনি ছিলেন দাসবংশের শেষ শক্তিশালী শাসক। বলবন তার শাসনকালে দিল্লির অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং সীমান্ত এলাকাগুলিতে বিদ্রোহ দমন করেন। তার শাসনকালে মঙ্গল আক্রমণও প্রতিহত হয়। বলবনের শাসন ছিল কঠোর এবং তিনি রাজ্যকে শক্ত হাতে পরিচালনা করতেন। গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা শক্তিশালী শাসক হিসাবে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। দাসবংশের শেষ শাসক ছিলেন কায়কোবাদ। ইনি অতিরিক্ত সুরাফানের ফলে পঙ্গু হয়ে যান। এই সুযোগ নিয়ে জালালউদ্দিন খিলজি কায়কোবাদ এবং তার শিশুপুত্র কাইমাসকে হত্যা করে নিজে দিল্লির সিংহাসনে বসেন। আর এইভাবেই দাসবংশের পতন ঘটে এবং শুরু হয় দিল্লিতে একটি নতুন রাজবংশের শাসন, যার নাম দেওয়া হয় খিলজি রাজবংশ। দাসবংশের শাসনকাল ছিল দিল্লি সুলতানি আমলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা পরবর্তী ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে।